আজকে আমরা পথের হাঁক ডাক, রাজপথের ডাক এই পর্বে বিকেলের দিকের কিছু বিক্রেতার কথা বলবো। ক্রমশ দুপুর গড়িয়ে গেল, অপরাহ্ন এগিয়ে আসছে, আর ছায়া দীর্ঘায়িত হচ্ছে। সেই সময় দূর থেকে ডাক শোনা যেত, বাত ভালো করি, দাঁতের পোকা বার করি। দাঁতে অ্যাকচুয়ালি পোকা হয় না, কেরিস। তো এরা দাঁতের পোকা দেখিয়ে দিত, সাংঘাতিক ব্যাপার। আর তারপরে যার দাঁতের পোকা বার করে দিত সে কিছুদিন সুস্থও থাকতো, শুনেছি, তাই আমি কোনোদিন করাইনি। তো এরা মহিলা এরা এসে চাল আলু এসব তো নিতই, পয়সাও নিত। আর এসেই বলতো যে এরকম যার দাঁতে পোকা তাকে বসিয়ে তার ওর নিজের থলি থেকে বার করা সাদা তুলো খানিকটা মুখ দাঁতে পোকা কামড়ে ধরতে বলতো। কামড়ে ধরার পর এরা বাইরে একটা শেকড় নিয়ে বোলাতো সমানে গালের ওপরে। এই শেকড়টা বোলাতে বোলাতে এরা দুর্বোধ্য ছড়া পড়ে যেত। সেই ছড়া না মন্ত্র জানি না, মাঝে মাঝে টং টং বিট্টং বিট্টং এরকম শব্দ আসতো, মনে হয় সেগুলো উচ্চ সংস্কৃতের অনুকরণ, জানি না এগুলো কি। কিছুক্ষণ করার পরে সে মুখ থেকে তুলোটা বার করে নিত, আর তুলোতে সত্যি ভিজিবল পোকা দেখা যেত, জীবাণু দেখা যায়, জীবনে দেখিনি। তো এই কালো কালো পোকা দেখা যেত, একটা চালের পোকার মতো, এবং ওদের সঙ্গে চালের পোকা থাকতো, দেখিয়ে দিত কিনা জানি না। এরপরে একটু কিছু তরল অনেক সময় দিত, কোনো সময় দিত না, বলতো মুখটা কুলকুচি করে খেল, যা তোর ব্যথা সেরে গেল, টাকা পয়সা নিয়ে চলে গেল। আমাদের কাজের মেয়েটি করিয়েছিল এই, তারপরে সে বেশ কিছুদিন ভালো ছিল, পরে অবশ্য দাঁতটা তুলতেই হয়। যাই হোক, এরা বাত ভালো করতো, বাতে মালিশ করে দিত, বাত ভালো করতো, বিচিত্র সুরে বলতো, বাত ভালো করি। বাত দাঁতের পোকা বার করতো, বাত ভালো করতো, কোমরের ব্যথা ভালো করতো। ব্যথা যেগুলো ভালো করতো না, সেগুলো এক ধরনের কালো কালো তেল মালিশ করে দিয়ে যেত। সেটা দ্রব্যগুণ থাকতে পারে, আমি জানি না। আচ্ছা, এরপরেই যারা আসতো তারা হচ্ছে একটা অত্যন্ত আকর্ষণীয় বস্তু নিয়ে আসতো। দুজন ফেরিওয়ালা আসতো, একজন বিক্রি করতো পাঁঠার ঘুগনি, আর একজন বিক্রি করতো আলুর দম, নিরামিষ ঘুগনি। নিরামিষ ঘুগনি, নিরামিষ আলুর দম যে বিক্রি করতো, সে যে নিরামিষ জিনিস বিক্রি করে এটা সে মেনশন করে দিত, এটা তার বিরাট গর্বের জায়গা ছিল। তো ওখানে ওই বলতো পাঁঠার ঘুগনি হলে সে ডাকতো, চাই প্যাঁটার ঘুগনি, প্যাঁটার ঘুগনি। ঘুগনিটা তার উচ্চারণে তাড়াতাড়ি দ্রুততায় বা বলার স্টাইলে ঘূর্ণি হয়ে যেত, চাই প্যাঁটার ঘুগনি, প্যাঁটার ঘুগনি। আমি কিছুদিন বুঝতে পারতাম প্যাঁটা জিনিসটা কি। বাবাকে একদিন জিজ্ঞেস করে, বাবা বললেন পাঁঠা, পাঁঠা। তখন বুঝলাম যে ও এটা পাঁঠা, পাঁঠা মানে মাংসের ঘুগনি। আচ্ছা ঠিক আছে। খাবার খুব ইচ্ছে ছিল, সম্ভব হয়নি, আমার বাড়িতে রেস্ট্রিকশন থাকতো খাওয়া দাওয়ার, এসব হতো না। বাবা সেটা বলেতে গোলবাড়ির মাংস এনে খাইয়েছিলেন, কিন্তু এই রাস্তা থেকে ডেকে পাঁঠার ঘুগনি নইব নইব চ। এরপরে যে ঘুগনিওয়ালাটা আসতো সে ঘুগনি আলু দম, ঘুগনি আলু দম এইভাবে বলতো, মানে ঘুগনি প্লাস আলু দম, সম্পূর্ণ নিরামিষ, ব্রাহ্মণ বিধবা সকলের উপযুক্ত, পরিচ্ছন্ন পদ্ধতিতে তৈরি। সে একেবারে মানে সগর্বে ঘোষণা করত। এবং আরেকটা মজার জিনিস বলতে, সেটার অর্থ তখন বুঝিনি, এখন বুঝেছি, টিউবকলের জলে তৈরি, কলের জল নয়, টালার কলের জল শুদ্ধ নয়, সুতরাং টিউবকলের জলে তৈরি, মাটির তলা থেকে উঠছে। তো এর প্রচুর বিক্রি হতো, লোকে প্রচুর আনন্দের সঙ্গে এই ঘুগনি কিনত। এর সঙ্গে আসতো বিকেলবেলার মুখে একটা আইসক্রিম, না ম্যাগনোলিয়া বা ওই সমস্ত হ্যাপি বয় এই জাতীয় নামি দামি আইসক্রিম না, মডার্ন কোম্পানির আইসক্রিম। হালদারবাগান লেনের মুখে একটা কোম্পানি ছিল আইসক্রিমের, তো তৈরি করতো সেখানে। আমরা হাঁ করে জানলা ধরে দেখতাম, পাইপে এসে ফেনা ফেনার মতো দুধ, কী ব্যাপার হচ্ছে বুঝতাম না। সেই মডার্ন কোম্পানি যে আইসক্রিম, সেই আইসক্রিম বেচতে আসতে একটা দাড়ি গোঁফ সম্বলিত একজন হাফ প্যান্ট শার্ট পরা একজন বিক্রেতা, এবং সে সেই প্রচণ্ড সচিৎকারে বলতো, আইসক্রিম চাই, আইসক্রিম, মডার্ন কোম্পানির আইসক্রিম, বিলিতি কোম্পানির নয়, দেশি কোম্পানির। খেয়ে দেখতে পারেন, বিলিতি কোম্পানির থেকে কিছুমাত্র মান সম্মানে
কম নয়, দাম বিলিতির অর্ধেক। অনেকেই কিন্তু, দু একদিন আমরাও কিনেছি। এই আইসক্রিমওয়ালা পাড়া দিয়ে গাড়ি, আইসক্রিমের সেই টিপিক্যাল এখনকার মতো গাড়ি ছিল না, হলদে রঙের ছোট গাড়ি, নিচু গাড়ি, সেটা ঠেলতে ঠেলতে নিয়ে যেত। আর আইসক্রিম চাইলে বিভিন্ন খোপে বিভিন্ন দামের আইসক্রিম থাকতো, সেখান থেকে খুলে আইসক্রিম আমাদের হাতে দিয়ে দিত। তোমার ওই যে বরফের আইসক্রিম, যেটা কাঠিতে লাগানো, সেই বরফের আইসক্রিম ছিল 2 পয়সা করে, 2 পয়সা, 2 পয়সা, 1 পয়সা, 1 পয়সা, 5 পয়সা। আমার কাছে আছে 5 পয়সা, দেখাবো। সেই 2 পয়সা দিলে একটা বরফের আইসক্রিম পাওয়া যেত। আজকে ভাবা যায় না। বরফের আইসক্রিম আবার স্বাধীনতা দিবস, নেতাজির জন্মদিন, এই সমস্ত দিনগুলোতে 26শে জানুয়ারি বরফের আইসক্রিম তৈরি করা হতো ফ্ল্যাগের রঙে, তেরঙ্গা, একদম তেরঙ্গায় তৈরি করা হতো, 3টে রং দিয়ে করা। আমরা ওটার ওপর একটা আলাদা ঝোঁক ছিল। যদিও সেনমশাইয়ের জয় হিন্দ সন্দেশ, দারিকের জয় হিন্দ সন্দেশ, ভীমনাগের জয় হিন্দ সন্দেশ, এগুলো দেখেছি, খেয়েওছি, নানা মানে ইনভেরিয়েবলি এই দিনে এগুলো আসতো বাড়িতে, কিন্তু ওই আইসক্রিমটার জন্য অপেক্ষা করে থাকতাম। তো এই আইসক্রিম বিক্রি করতো সে কাপ, যেটা কাপে আইসক্রিম, 4 আনা করে কাপ। অবিশ্বাস করবেন না, আর আমি সিপাহী বিদ্রোহের সময় লোক নয়, আমি তার থেকে অনেকে বসে। আচ্ছা, তো 4 আনা করে কাপ ছিল, 4 আনা করে কাপ। চকলেট আইসক্রিম 2 আনা, দামগুলো পরিষ্কার মনে আছে। তো এই, আর একটু আগে যে ঘুগনি বললাম, 2 পয়সার ঘুগনি, 4 পয়সার ঘুগনি, 4 পয়সার ঘুগনির উপর নারকোল দিত, ভাবা যায়। আর আলুর দম, সেই কালো কালো আলুর দম, সে নাকি অসাধারণ তেঁতুল জল দেয়া, জানি না, খাইনি বাবা। তো সেই আলুর দম ছিল 2 পয়সা, 4 পয়সা। আর কেউ কেউ আবার রাত্রের জন্যে ঠিক বাটি করে অনেকটা আলুর দম কিনে নিত, রাত্রে আর রান্নাবান্না করবেন না। এই 3টে আইটেম। এছাড়া আসতো বিকেলবেলা 32.5 ভাজা, মোস্ট ইন্টারেস্টিং নাম, 32.5 ভাজা। 32.5 ভাজার লোকটা এসেই চিৎকার করতো। তার খুব একটা মানে জমিদারি টাইপের গোঁফ ছিল, পায়ে একটা ঘুঙুর বাঁধা ছিল, কিন্তু ওই বুলবুল ভাজা ওইভাবে নাচানাচি করতো না, ঘুঙুরটা ডং ডং করে করতে করতে, পা থাপ থাপ করতে করতে আসতো। আর এসে সে 32.5 ভাজা, 32.5 ভাজা, 32.5 ভাজা, না খেলে যায় না বোঝা, টাটকা তাজা, তেমন মজা। খোকা এসো, খুকু এসো, খোকার বাবা এসো, মা এসো, বসো বসো, রোয়াকে বসো, ইত্যাদি বলে সে খুব একটা কাব্যিক ঢঙে বিক্রি করত। কাগজ পাকাতো, সরু এরম শঙ্কু আকৃতির, তার ভেতরে সব থেকে কম পয়সার যেটা 4 পয়সার 32.5 ভাজা, সেটা ওর ভেতরে দিয়ে একটু পেঁয়াজ উপরে দিয়ে দিত, আর একটু মশলা দিয়ে টোকা, টক টক করে টোকা দিয়ে মিশিয়ে দিত। অনেক পরে জেনেছিলাম বাদাম থেকে, ঝুড়ি ভাজা থেকে, চিড়ে ভাজা, 1000 রকমের ভাজা, 32 রকমের ইনগ্রেডিয়েন্ট মেশানো হতো তার মধ্যে। আর ওই আধ চামচ চটপটা মশলা, সুতরাং 32 আর আধ চামচ, 32.5 ভাজা। এই 32.5 ভাজা দিয়ে সেই বিকেলের জল খাবার তৈরি করত, এবং এটা কিছু জলখাবার বলে ক্লেমও করতো। এটা খুব মানে প্রিয় জলখাবার ছিল আমাদের কচিকাচাদের, সুযোগ ছিল না, যাই হোক, সে দুঃখের কথা। তো এছাড়া আসতো বুড়ির মাথার পাকা চুল, ওই যে ক্যান্ডি এরম জড়িয়ে জড়িয়ে সুতোর কাঠির মধ্যে একটা মাথা এরম ফুলিয়ে দেয়, ওইটাকে তখন আমরা বলতাম বুড়ির মাথার পাকা চুল। বুড়ির মাথার পাকা চুল হলে এরা ডাকাডাকি করতো না, এরা ওই ঢং 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 করে ঘন্টাও বাজাতো না, এরা হাতে ওই ছোট ঘন্টা, পুজোর ঘন্টার মতো ওরম বাজাতে বাজাতে যেত। আর বুড়ির মাথার পাকা চুলের ওই একই বাক্সে ওরা বিক্রি করতো নেভার এন্ডিং সোনপাপড়ি। নেভার এন্ডিং কেন বলছি, সে কোনোদিন শেষ হতো না, যেন একটু তুলে তুলে খেয়ে যাচ্ছে, যারা খাচ্ছে তুলে তুলে খাচ্ছে। তো এই বিকেলের জলখাবারের হাঁকডাকে পাড়া সরগরম হয়ে থাকতো একেবারে। এর সঙ্গে কিছু প্রয়োজনীয় জিনিসও আসতো,
যা শুধু বিকেলেই আসতো। সেসব কথা আরেকদিন আলোচনা করা যাবে। নমস্কার।